শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শুভ সকাল। চলছে জুলাই মাস। 2024 সালের কোটা সংস্কার আন্দোলন, যা জুলাই বিপ্লব নামে পরিচিত, বাংলাদেশের ইতিহাসে এটি একটি স্মরণীয় অধ্যায়। সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থার বিরুদ্ধে ছাত্ররা হাইকোর্টের রায়ের পর আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শিক্ষার্থীরা বাংলা ব্লকেট এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে আন্দোলন জোরদার করে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে দমনপীড়ন চালালে অসংখ্য শিক্ষার্থী সহ সাধারণ মানুষ নিহত হন। জুলাই আন্দোলনে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। 2024 সালের এই আন্দোলন জাতির জন্য নতুন আশার সঞ্চার করে এবং আমাদেরকে সবার আগে বাংলাদেশ চেতনায় এগিয়ে নিয়ে যেতে উদ্বুদ্ধ করে। আসুন একসাথে সবাই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই, দেশকে বেশি করে ভালোবাসি, দেশের জন্য কাজ করি। এমন আহ্বানে শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। সারা বিশ্বের বিস্ময়ের সেই নাম, বুকের তাজা রক্তে মিটিয়েছি দাম। আমার লাল সবুজের জন্ম পরিচয়ে আজ গৌরবের নতুন সূর্যোদয়। লোভের আগে লজ্জা, দুর্নীতির আগে দেশপ্রেম, অবিচারের আগে সুবিচার, কান্নার আগে হাসি মুখ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আজকের দর্পণে যা যা থাকছে আপনাদের জন্য। প্রথমেই থাকছে এই দিনে, তারপর থাকছে বিভিন্ন অঙ্গনে সফল ব্যক্তিদের সাক্ষাৎকারমূলক আয়োজন, প্রিয় মানুষ প্রিয়জন। এরপর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রাচীন খেলা, মেলা ও উৎসব নিয়ে নিবন্ধ, উৎসবে বাংলাদেশ। এবং সবশেষে থাকছে আমাদের গান পর্বে একটি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আয়োজন সূচি, এবার পরিবেশনার পালা। বন্ধুরা, প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস বয়ে আনে জ্ঞান, অভিজ্ঞতা আর অনুপ্রেরণার অমূল্য ভাণ্ডার। অতীতের আলোয় আলোকিত হয় বর্তমান, আর সেখান থেকেই তৈরি হয় আগামীর পথচলা। ইতিহাসের প্রতিটি দিনই যেন এক একটি গল্প, কখনো গৌরবের, কখনো সংগ্রামের, কখনো বা অসাধারণ সব মানুষের কীর্তিগাথার। সেই স্মরণীয় ঘটনা আর বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই দিনে পর্বটি উপস্থাপন করছেন মাহফুজা আক্তার সুমি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই এই দিনে পর্বে। আজ 22শে জুলাই 2026 খ্রিস্টাব্দ। জানাবো ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্মমৃত্যু দিন সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। প্রথমে জানাবো 1642 সালের কথা। 1642 সালের আজকের এই দিনে ইংল্যান্ডে গৃহযুদ্ধ শুরু হয়। 1698 সালের আজকের এই দিনে সুইডেনের বিরুদ্ধে রাশিয়া, ডেনমার্ক ও পোল্যান্ডের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। 1910 সালের আজকের এই দিনে জাপান কোরিয়াকে চুক্তির মাধ্যমে অন্তর্ভুক্ত করে নেয় এবং তা টিকে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত। 1932 সালের আজকের এই দিনে বিবিসি প্রথম নিয়মিত টিভি সম্প্রচার শুরু করে।
1942 সালের আজকের এই দিনে ব্রাজিল, জার্মানি ও ইতালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ঠিক একই সালের একই দিনে জার্মান নাজি বাহিনী স্তালিনগ্রাদে অবরোধ করে। 1944 সালের আজকের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন রোমানিয়া দখল করে নেয় এবং নেপচুন গ্রহে প্রথম বলয় দেখতে পাওয়া যায় 1989 সালের 22 জুলাই, অর্থাৎ আজকের এই দিনে। সুপ্রিয় শ্রোতা, ঐতিহাসিক ঘটনার বিবরণের পর এবারে জানাবো আজকের এই দিনে জন্মগ্রহণ করেছেন এমন কিছু বিখ্যাত মানুষের কথা। 1874 সালের 22 জুলাই, অর্থাৎ আজকের এই দিনে ম্যাক্স সাচেলার, জার্মান দার্শনিক ও লেখক জন্মগ্রহণ করেন। 1902 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন লিনি রিয়েলেস ফাইনটাইন, জার্মান অভিনেত্রী ও পরিচালক। 1909 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন জুলিয়াস জে অ্যাপস্টাইন, আমেরিকান চিত্রনাট্যকার ও প্রযোজক। 1939 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন ভ্যালেরি হার্পার, মার্কিন অভিনেত্রী ও গায়ক। টোরি আমস, আমেরিকান গায়ক, গীতিকার, পিয়ানোবাদক ও প্রযোজক, জন্মগ্রহণ করেন 1963 সালের আজকের এই দিনে। 1971 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন রিচার্ড আর্মিটাগে, ইংরেজ অভিনেতা। এবং 1991 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন ফেদেরিকো মাচেডা, ইতালিয়ান ফুটবলার। সুপ্রিয় শ্রোতা, আজ 22 জুলাই 2026। আজ আপনাদের যাদের জন্মদিন, সবাইকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন। সুপ্রিয় শ্রোতা, এবারে জানাবো আজকের এই দিনে মৃত্যুবরণ করেছেন এমন কিছু বিখ্যাত ব্যক্তিবর্গের কথা। নিকোলাস লেনাউ, তিনি ছিলেন রোমানিয়ান বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান কবি। মৃত্যুবরণ করেন 1850 সালের আজকের এই দিনে। 1904 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন কেট সপিন, তিনি ছিলেন আমেরিকান লেখক। 1958 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন রজার মার্টিন ডুগার্ড, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক। সেবাস্টিয়ান কাবড, ইংরেজ বংশোদ্ভূত কানাডিয়ান অভিনেতা ও গায়ক, মৃত্যুবরণ করেন 1977 সালের আজকের এই দিনে। আন্দ্রেয়া শেরভি, ইতালীয় ফুটবল খেলোয়াড়, মৃত্যুবরণ করেন 2013 সালের 22 জুলাই, অর্থাৎ আজকের এই দিনে। প্রিয় শ্রোতা, এই দিনে পর্ব আজ এ পর্যন্তই। শুনছিলেন নিয়মিত আয়োজন এই দিনে পর্ব। বন্ধুরা, দর্পণের অন্যতম আকর্ষণ প্রিয় মানুষ প্রিয়জন পর্ব। এই আয়োজনে আমরা মুখোমুখি হই দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল অঙ্গনের প্রখ্যাত ব্যক্তিত্বদের। তাদের জীবন, কর্ম ও সৃজনশীলতার নানা গল্পে খুঁজে পাই অনুপ্রেরণার নতুন নতুন দিক। আজকের পর্বে আমরা কথা বলবো এমন একজন গুণী শিল্পীর সঙ্গে, যিনি তাঁর কণ্ঠশৈলী, মেধা ও আন্তরিক পরিবেশনায় সমৃদ্ধ করে চলেছেন আমাদের সঙ্গীতাঙ্গন। বন্ধুরা, আজকের প্রিয় মানুষ প্রিয়জন পর্বের অতিথি বিশিষ্ট সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরী। অতিথির সঙ্গে আলাপচারিতায় আছেন তানিয়া সুলতানা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রিয় মানুষ প্রিয়জনের। আজ আমাদের সঙ্গে রয়েছেন বাংলা সঙ্গীতাঙ্গনের একজন কালজয়ী কণ্ঠশিল্পী, যার সুর আমাদের হৃদয়ে ছুঁয়ে যায়। আধুনিক গান থেকে চলচ্চিত্রের গান, সব ধারাতেই তিনি রেখেছেন নিজের সক্রিয়তা। আজ জানবো তার সঙ্গীত যাত্রা, অভিজ্ঞতা ও কিছু অনুভূতির গল্প। সামিনা চৌধুরী আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের এই অনুষ্ঠানে আপনাকে পেয়ে আসলে আমরা খুবই কৃতজ্ঞ এবং ধন্যও বলতে পারি। আপনি বাংলাদেশ বেতারে গান গাইবার জন্য আসেন এবং এটাও আমাদের জন্য একটি ভালো লাগার বিষয়। ইন্টারভিউতে খুব একটা আপনাকে পাই না, আজকে পেয়ে গেলাম সৌভাগ্যক্রমে। একটু গল্প করবো আপনার সাথে আপু। সঙ্গীত জীবনটা শুরু কিভাবে আপনার? ছবির গান দিয়ে আমার শুরু, আলাউদ্দিন আলীর সুরে, আমজাদ হোসেনের কথায়। জন্ম থেকে জ্বলছি মাগো, এই গানটি দিয়েই আমার ক্যারিয়ার শুরু। জন্ম থেকে জ্বলছি মাগো, আর কতদিন বলো সইব।
তারপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি, এলেন, দেখলেন এবং জয় করলেন। একটি বর্ণাঢ্য সঙ্গীত পরিবারে আপনি বেড়ে উঠেছেন, সেই প্রসঙ্গে আমি আসবো। তার আগে একটু জানতে ইচ্ছে করছে যে এই যে বর্ণাঢ্য একটি সঙ্গীত পরিবারে আপনার বেড়ে ওঠা, আপনার সঙ্গীত জীবনে এর প্রভাব কতটুকু? অনেক, ডেফিনেটলি। কারণ মানে চলার পথ সহজ ছিল? চলার পথ না, মানে আমি বলছি যে আমাদের বাসাটা যেমন খুব সাধারণ একটা বাড়ির মতো ছিল, যে বাড়িতে গান হতো, অভিনয়ের শোনা হতো, বই পড়া হতো, ধর্ম করা হতো, তারপরে নর্মাল লাইফ যেটাকে বলে, খালা মামা সবাই আত্মীয় স্বজন, মানে একটা সাধারণ জীবনের, যার জন্য আমাদের উপরে সেটারই প্রভাব পড়েছে। গানও আমাদের ভেতর আছে, সাধারণ জীবন, সমাজ, ধর্ম, সাহিত্য চর্চা, মানে সবগুলোই আমাদের ভিতরে ঢুকে গেছে আর কি। এবং একেবারেই আপনি অত্যন্ত বিনয়ী, যারা কাছ থেকে আপনাকে দেখবে তারা জানবে যে আপনি কতটা বিনয়ী একজন মানুষ। আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় কিংবদন্তি শিল্পী মাহমুদুন নবীর সুযোগ্য কন্যা আপনি। তো মাহমুদুন নবী স্যার কি কখনো আপনাকে অনুপ্রেরণা দিয়েছিল সঙ্গীত ভুবনে আসার জন্য, যে তুমি এই প্রফেশনে যাও কিংবা এই পেশায় যাও? আব্বা আসলে এত তাড়াতাড়ি চলে গেল, যখন আমরা নিজেরাও খুব বেশি বড় হয়েছি, কিন্তু অতটা না। আমার আব্বা তেমন কিছুই দেখে যেতে পারেনি। শুধু আব্বা যখন ছিল, কেবলই আমি জন্ম থেকে জ্বলছি গানটা করেছি, করার পর ফুল ফুটে ফুল ঝরে, তারপরে করলাম আমার বুকের মধ্যেখানে। আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে। তারপর আব্বার আমার বাকিগুলো আর কিছুই দেখে যেতে পারেনি। আপনার আরেক বোনও আমাদের বাংলা সঙ্গীতাঙ্গনে বাংলাদেশের একজন প্রথম সারির কণ্ঠশিল্পী, আমি বলবো শ্রদ্ধেয় আমাদের ফাহমিদা নবী। তার সাফল্য কি দেখে যেতে পেরেছিলেন? না, আব্বা তো মাত্র 54 বছর বয়সে চলে গেছে। আচ্ছা আচ্ছা। যেহেতু আব্বা আম্মার তারা খুবই কম বয়সে বিয়ে করেছিল, যার জন্য মানে 54 বছর বয়সে, তখন আমি তো 9-এ পড়ি, তখন নোমাও বড় হয়ে গেছে, এই আর কি আমাদের। তো কারোটাই সেভাবে দেখে যেতে পারেনি, এটাই আমাদের দুঃখ। ব্যাপারটা আসলে আমারও জানা ছিল না, আমার মনে হয় আমার অনেক শ্রোতা বন্ধুরাও জানতো না, আজকে জানলো যে অনেক আগেই তিনি চলে গেছেন, আপনাদের এই চূড়ান্ত সাফল্য দেখে যেতে পারেননি। আপনার আরেক ভাই আছে, একজনই বোধহয় ভাই, পঞ্চম ভাইয়া, যিনি জনপ্রিয় একটি ব্র্যান্ড আর্ক ব্যান্ডের অন্যতম একজন সদস্য। তো এই যে 3 ভাই বোনই আপনারা সঙ্গীত ভুবনে ছিলেন, এটি কি আপনাদের পরিকল্পনায় ছিল যে আমরা 3 জনই বাবা যে পথে হেঁটেছেন আমরা সেই পথে হাঁটব? না, একদম না। আমারটা তো নয়ই। আমার কিন্তু মা আসলে খুবই সুন্দর গান গাইতো। আচ্ছা আচ্ছা। মানে ভাবার বাইরে এত সুন্দর মায়ের গলা। তো এখনো মা যখন একটু গুনগুন করে, খুবই সুন্দর গলা মায়ের, কেউ বলবে না যে মায়ের বয়সটা বেশি আর কি। তো আব্বা আম্মার দুজনেরই গলা। আমি তো গানের পক্ষেই ছিলাম না। পঞ্চম আর ফাহমিদা, ওরা ছিল খুব গানপ্রিয় মানুষ। আপনি কি হতে চেয়েছিলেন? আমি ডাক্তার কিংবা অভিনেত্রী হতে চেয়েছিলাম। এবং শুরুর দিকে অভিনয় করেছেন? তোমাদের এই রেডিওতেই থেকেই আমার অভিনয় শুরু, এবং আমি নাটক করতাম রেগুলার, খবর পড়তাম। তারপর বিটিভিতে ছোটদের নাটক করেছি, পরে তো বড় হয়ে অনেক শেষের দিকে যে এনটিভিতে নাটক করলাম। আচ্ছা আচ্ছা। তাহলে আমার একটু জানতে ইচ্ছে করছে যে বাংলাদেশ হতে প্রথম গান কত সালে গাইলেন? গান একদম পেশাদার শিল্পী হিসেবে? হ্যাঁ, 83 সালে। তারপরে চলচ্চিত্র তো আছে। চলচ্চিত্রের একটি বিষয় বলে যে সাবিনা চৌধুরী গান পছন্দের ক্ষেত্রে মানে কথিত আছে যে সে খুবই নাকি বেছে শুনে আর কি গান পছন্দ করে, এবং আপনি যেগুলো পছন্দ করে গেয়েছেন বেশিরভাগই জনপ্রিয় এবং মানুষের মুখে মুখে ফেরে, যেমন কবিতা পড়ার প্রহর এসেছে, কবিতা পড়ার প্রহর, আমায় ডেকো না, কিংবা আমার গরুর গাড়িতে, এরকম আরও অসংখ্য বললে দেখা যাবে একটা অনুষ্ঠানই শেষ হয়ে যাবে আপনার জনপ্রিয় গান। তো এই গান পছন্দের সময় আপনি কোন বিষয়টিকে বেশি লক্ষ্য করেন? গানের প্রথমেই কথা দেখতে হবে। আচ্ছা আচ্ছা। আর তার সাথে তখন সুরটা তো সুন্দর হলে আর কথাই নেই। আর ভালো কথাটা হলে তখন সুরটা একটু এভাবে ওভাবে বদলে নেওয়া যায়, কিন্তু গানের কথার থিমটা ভালো হলে তখন গানটা সুর করতেও ভালো লাগে। গানের কথাটাই সুন্দর হতে হবে, মানুষের মন যেন ছুঁয়ে যায়। আপনি সহশিল্পী হিসেবে অনেক প্রথিত যশা কিংবদন্তি শিল্পীর সাথে গান করেছেন। যদি বলা হয় যে কোন সহশিল্পীর সাথে গান গাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন? আমি তো ডুয়েট গান খুব কম গাইতাম। ছবির বাইরে আমি ডুয়েট গান মানে গুনা গাথা হয়তো গেয়েছি। সবাই ভালো, সবাই, কারণ বড়রা যেমন স্নেহ করে, ছোটরা আমাকে ভালোবাসে, শ্রদ্ধা তো করেই, এবং সবার সাথে আমার একটা সুন্দর সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ, তো সবাই ভালো। তবে ওই অ্যান্ড্রুদা আর আমি যেটা করতাম, অ্যান্ড্রুদা যেহেতু বড় ছিল, খুব আমাকে সুন্দর করে এইভাবে করে ফেল, তাড়াতাড়ি হয়ে যাবে, এটা কর ওটা কর, এই যে গাইডেন্সটা, এটা খুব ভালো ছিল। আমার গরুর গাড়িতে বসা দিয়ে তুত্তুর 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 তুষানাই বাজিয়ে
আরে আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে তুত্তুর 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 তুষানাই বাজিয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। রাজা তোমার ভাঙা গাড়িতে আমি যাব না, কারো ঘরের ঘরনি আমি হব না, করব না তো কোনোদিনও বিয়ে। যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। আমি যতদূর জানি আপনি রবীন্দ্রসঙ্গীত গিয়েছেন, আপনার অ্যালবামও বের হয়েছিল, একটু জানবো সে প্রসঙ্গে। হঠাৎ করেই ওই আমাদের বিশ্বরং যে বিপ্লব সাহা, বিপ্লব তো ও ভীষণ আমাকে সব কিছুতেই উৎসাহিত করে। আমার একটা ভক্ত ছিল ববি, সে ওর ঠেলাঠেলির কারণেই আমার ফুল ফুটে ফুল ঝরে অ্যালবামটা করা। বিপ্লব বলল, দিদি তুমি এত সুন্দর গাও, তুমি একটা অ্যালবাম করো। এই ভাবতে 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 জোর করে আমাকে করালো, তখন তৈরি হলো এই তোমার খোলা হাওয়া অ্যালবামটা। আচ্ছা, এবং বেশ জনপ্রিয় হয়েছে। আসলে আপনাকে উপস্থাপন করতে গেলে অনেক সময় লাগবে, স্বল্প সময় এটা সম্ভবও না, আমরা অনেকটাই শেষের দিকে। তো এখনকার প্রজন্মে যারা গান গাইতে আসছেন কিংবা যারা আপনাকে আদর্শ হিসেবে মানছেন যে আমিও একজন সামিনা চৌধুরীর মতো শিল্পী হতে চাই, তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? আমি আসলে কিছুই না, এটা আমি জানি না, এটা আল্লাহরই পুরা উনি আমাকে এত দূর এনেছেন। তবে এখনকার ছেলেমেয়েরা যথেষ্ট পরিশ্রম করে, ওরা বোঝে যে পরিশ্রম না করলে এখন হবে না। তবে আমি তো রেয়ার কেস, তারপরও আমি হয়তো বা ওই দিক দিয়ে কিছু করিনি, অ্যাক্টিভ ছিলাম না যে গান করো বা যেটাকে বলে যোগাযোগ রাখা, এগুলো তো আমি একটু ইনঅ্যাক্টিভ ছিলাম। কিন্তু আমি যে সাধনাটা করেছি এটা আবার অনেকেই করতে পারবে না, সেটা হলো না বলতে শেখা। হ্যাঁ, এবং জীবনে জয়ী হতে হলে এটা বিখ্যাত মোটিভেশনাল স্পিকার যারা কিংবা বিখ্যাত ব্যক্তি তারা বলেন যে না বলতে শিখতে হবে, না বলতে শিখতে হবে, কোথায় না বলতে হবে এবং কোথায় হ্যাঁ বলে দিতে হবে, এটা সাধনা করতে হবে। এবং আমি সারাদিনই গান গাইতাম, এখনও গাই, যেটা রেওয়াজের বাইরে আর কি। অনেকে তো রেওয়াজ করে, কিন্তু আমি রেওয়াজ করতাম যতটুকু, তার চেয়ে বেশি গান গাই আমি সারাদিন। এবং আমি তার চেয়েও বেশি শুনি, শুনতে হবে বেশি, আর না বলতে জানতে হবে এবং ব্যক্তিত্বটাকে বিল্ড আপ করতে হবে। মানে এজন্যই বোধহয় সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছিলেন যে ভালো শিল্পী হতে গেলে আগে ভালো মানুষ হতে হয়। ভালো মানুষ তো হতেই হবে, তবে তার ব্যক্তিত্বই তাকে বলে দিবে যে সে কোন পর্যায়ের শিল্পী। আপু, সব শেষে আমাদের প্রিয় মানুষ প্রিয়জন এই আয়োজনের শ্রোতাদের জন্য আপনি কিছু বলবেন? আপনারা সবসময় বাংলাদেশ বেতারের সাথে থাকবেন, কারণ আমরা যারা প্লে ব্যাক করি, মানে আমাদের গান প্লে করা হয়, আমাদেরকে দেখা যায় না। আগে এটাই ভালো ছিল, তো রেডিওই ছিল আমাদের শেকড়। আসলে আপনারা বেতারের গান শুনবেন, এবং বিশেষ করে আজকে যে অনুষ্ঠানটা হলো প্রিয় মানুষ প্রিয়জন, কি সুন্দর একটা নাম। আপনারা সবসময় এই অনুষ্ঠানটি শুনবেন, আর আজকে আমাকে আনার জন্য অনেক ধন্যবাদ। এই তো ভালো গানের পাশে আপনারা থাকবেন, ভালো ভালো গানগুলো আপনারা শুনতে থাকবেন। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এত ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে কিছুটা সময় দিয়েছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, একজন সামিনা চৌধুরীকে এত স্বল্প সময় উপস্থাপন কোনোভাবেই সম্ভব নয়। আমরা অল্প একটু চেষ্টা করেছি তার সম্পর্কে কিছুটা জানার জন্য। আজকের এই সুন্দর আলাপন নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। একজন সামিনা চৌধুরীর গান, কথায় এবং আড্ডায় আমরা অনুভব করলাম সঙ্গীতের শক্তি আসলে কতটা। আপনারা সব সময় বাংলাদেশ বেতারের সাথেই থাকুন, প্রিয় মানুষ প্রিয়জনের সাথেই থাকুন, আর সুস্থ সঙ্গীতের সঙ্গেই থাকুন। তানিয়া সুলতানার উপস্থাপনায় শুনছিলেন প্রিয় মানুষ প্রিয়জন পর্বে সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরীর সাথে আলাপচারিতা। বন্ধুরা, বাংলাদেশের গ্রাম বাংলা যেন উৎসবের এক অফুরন্ত ভাণ্ডার। ঋতু বদলের সঙ্গে সঙ্গে কিংবা বিশেষ কোনো উপলক্ষে গ্রামে বসে নানা লোকজ আয়োজন, আর সেই আয়োজনের অন্যতম আকর্ষণ গরুর গাড়ির দৌড়পাল্লা। এটি আমাদের শত বছরের লোক ঐতিহ্য, গ্রামীণ জীবনধারা আর সম্প্রীতির এক জীবন্ত প্রতিচ্ছবি। প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলে আসা এই আয়োজন আজও মানুষের মনে জাগিয়ে তোলে আনন্দ আর শেকড়ের টান। চলুন উৎসবে বাংলাদেশ পর্বে জেনে নেওয়া যাক গরুর গাড়ির দৌড়পাল্লার গল্প। এই পর্বের গ্রন্থনা এবং উপস্থাপনায় আছেন সিদ্ধার্থ শঙ্কর জোয়ারদার, অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
সুপ্রিয় শ্রোতা, গরুর গাড়ি দৌড়পাল্লা হচ্ছে গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী লোকজ খেলা বা বিনোদন। সাধারণত শীতের শুরুতে আমন ধান কাটা শেষে মাঠ যখন ফাঁকা ও শুষ্ক থাকে তখন এই ধরনের গ্রামীণ উৎসবের আয়োজন করা হয়। ঐতিহ্যের পাশাপাশি এই আয়োজনগুলো হারিয়ে যাওয়া লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে ঝিনাইদহ, যশোর ও চুয়াডাঙ্গা সহ গ্রামাঞ্চলের বিস্তীর্ণ মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে সাজানো গরুর গাড়ি ও প্রতিযোগিতার জন্য বিশেষভাবে প্রস্তুত করা গরু পিকআপ বা অন্য যানবাহনে মাঠে আনা হয়। এই রোমাঞ্চকর খেলাটি দেখার জন্য আশেপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শকের ঢল নামে। প্রাচীন সিন্ধু সভ্যতা এবং ভারতীয় উপমহাদেশে যাতায়াত ও পণ্য পরিবহনের অন্যতম প্রধান পরিবেশ বান্ধব বাহন ছিল একসময় গরুর গাড়ি। লোক ইতিহাস অনুযায়ী শত বছর আগের থেকেই গ্রামীণ কৃষকেরা অলস সময়ে নিজেদের গৃহপালিত গরুর শক্তি, সহনশীলতা ও গতি পরীক্ষা করার জন্য একে অপরের সাথে তর্কে জড়াতেন। এই ব্যক্তিগত অহং ও বিনোদনের আকাঙ্ক্ষা থেকেই কালক্রমে একটি প্রাতিষ্ঠানিক প্রতিযোগিতার রূপ নেয়। অতীতে এটি ছিল রাজকীয় জমিদারদের উৎসবের অংশ। পরবর্তীতে আমন ধান কাটার পর, অর্থাৎ হেমন্ত এবং শীতকালে যখন মাঠ ফাঁকা এবং শুষ্ক থাকত, তখন কৃষকেরা নিজেদের আনন্দ উদযাপনের জন্য আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার আয়োজন শুরু করেন। দৌড় শুরু হওয়ার আগে গাড়োয়ানরা গরুদের বিশেষভাবে প্রস্তুত করে থাকেন এবং মাঠে নির্দিষ্ট দূরত্বে ট্র্যাক বা ঘাট তৈরি করেন। কখনো কখনো স্থানীয়ভাবে পশু চিকিৎসকের দিয়ে গরুর স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেওয়া হয়। মাঠের ধুলো উড়িয়ে এবং দর্শকের তুমুল করতালির মধ্য দিয়ে তীব্র গতিতে গাড়ি নিয়ে ছুটে চলে এবং এই খেলাটি গ্রামীণ পরিবার এবং কৃষকদের মাঝে দারুণ আনন্দের সঞ্চার করে থাকে। প্রতিযোগিতার জন্য সাধারণত হাল চাষের গরুকে নেওয়া হয় না, বরং বিশেষ জাতের শক্তিশালী ষাঁড় বা বলদ বাছাই করা হয়। দৌড়ের কয়েক মাস আগে থেকে গরুকে বিশেষ পুষ্টিকর খাবার যেমন খোল, ভুসি, ছোলা ইত্যাদি দেওয়া হয় এবং গরুর গতি এবং স্টেমিনা বাড়ানোর জন্য নিয়মিত দৌড় এবং সাঁতারের অনুশীলন করানো হয়। শান্ত স্বভাবের এই প্রাণীর কাঁধে যখন প্রতিযোগিতার জোয়াল তুলে দেওয়া হয় তখন তাদের আচরণ মুহূর্তে বদলে যায় এবং বিদ্যুৎ গতিতে ছুটতে শুরু করে। অতীতে যখন যান্ত্রিক যানবাহনের প্রচলন ছিল না, তখন পণ্য পরিবহন ও যাতায়াতের প্রধান মাধ্যম ছিল গরুর গাড়ি। লোকমুখে প্রচলিত আছে প্রায় 40-50 বছর আগে গ্রাম বাংলার কৃষকেরা নিজেদের গরুর শক্তি ও গতির বড়াই করতে তর্কে জড়াতেন। সেই তর্ক থেকেই মূলত নিজেদের মধ্যে প্রতিযোগিতার খাতিরে এই দৌড়ের সূচনা হয়, যা পরবর্তীতে একটি আনুষ্ঠানিক উৎসবের রূপ নেয়। দূর দূরান্ত থেকে মানুষ এই খেলা দেখতে আসেন এবং আশেপাশের গ্রামের বাড়িগুলোতে আত্মীয় স্বজনের ঢল নামে। মাঠের চারপাশে নাগরদোলা, চরকি এবং হরেক রকমের খাবারের দোকান বসে। মেলায় পাঁপড়, চানাচুর, জিলাপি, গজা, রসগোল্লা এবং হাওয়াই মিঠের মতো ঐতিহ্যবাহী গ্রামীণ খাবার বিক্রি হয়। আধুনিক যান্ত্রিক সভ্যতার যুগে এই প্রাচীন খেলাটি সামাজিক, সাংস্কৃতিক এবং মনস্তাত্ত্বিক তাৎপর্য অপরিসীম। শেকড়ের সন্ধান এবং ঐতিহ্য রক্ষায় এ ধরনের প্রতিযোগিতা খুবই অর্থবহ। আধুনিকায়নের ফলে গ্রাম বাংলা থেকে গরুর গাড়ি প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হচ্ছে তরুণ প্রজন্মের কাছে বাংলার এই প্রাচীন এবং ঐতিহ্য ও শেকড়কে পরিচয় করিয়ে দেওয়ানো। সামাজিক সম্প্রীতি এবং মিলন মেলার একটা ব্যাপার এর সাথে জড়িত। এই উৎসবকে কেন্দ্র করে আশেপাশের গ্রামের মানুষের মধ্যে এক অপূর্ব সৌহার্দ্য তৈরি করে। আত্মীয় স্বজনের আগমন, গ্রামীণ মেলা এবং হাজার হাজার মানুষের সমাগম গ্রামগুলোতে এক অনন্য সামাজিক বন্ধন দৃঢ় করে। কঠোর পরিশ্রমের পর গ্রামীণ কৃষকদের জীবনে একঘেয়েমি দূর করতে এবং মানসিক প্রশান্তি দিতে এই রোমাঞ্চকর খেলাটি অনেকটা টনিকের মতো কাজ করে। প্রতিযোগিতার কারণে কৃষকেরা তাদের বলদ বা ষাঁড়গুলোকে অত্যন্ত পুষ্টিকর খাবার, বিশেষ করে শারীরিক কসরত নিয়ে লালন পালন করেন এবং এটি গ্রামীণ পশুপালনের সংস্কৃতিতে আরও বেশি একটা মাত্রা যুক্ত হয়। গরুর গাড়ির মতো ঐতিহ্যবাহী লোকজ খেলাগুলো টিকিয়ে রাখতে সরকারি এবং বেসরকারি সর্বস্তরের পৃষ্ঠপোষকতা অত্যন্ত জরুরি। আধুনিক বিনোদনের ভিড়ে এবং যান্ত্রিক কৃষি ব্যবস্থার কারণে অত্যন্ত ব্যয়বহুল এই গ্রামীণ খেলাটি বর্তমানে বিলুপ্তির পথে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বা স্থানীয় জেলা প্রশাসনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া ক্যালেন্ডারে এই খেলা অন্তর্ভুক্ত করে নির্দিষ্ট বাজেট বরাদ্দ করা উচিত। তাছাড়া বিভিন্ন বড় বড় দেশীয় কর্পোরেট বা টেলিকম প্রতিষ্ঠানগুলো তাদের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে এই গ্রামীণ খেলা স্পন্সর করতে পারে। মোট কথা, এ ধরনের প্রতিযোগিতা টিকিয়ে রাখতে এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে সকলের এগিয়ে আসা উচিত।
প্রিয় বন্ধুরা, শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, যা সরাসরি প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বন্ধুরা, আমাদের কাছে আপনাদের মনের কথা জানিয়ে লিখতে পারেন। পত্রলাভ, ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রযত্নের পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা ১২০৭। আবার চাইলে ইমেল করতে পারেন। ইমেল করার ঠিকানা হচ্ছে ealapon@gmail.com। বন্ধুরা, দর্পণের শেষ আয়োজনে সবাইকে স্বাগত জানাই। আমাদের গান আয়োজনে শুনব বাংলা চলচ্চিত্রের একটি জনপ্রিয় গান, তুমি যেখানে আমি সেখানে। নাগ পূর্ণিমা ছায়াছবির এই গানটির শিল্পী ইন্দ্রকিশোর। গানটি লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন আলম খান। তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না, একই বাঁধনে বাঁধা দুজনে, ছেড়ে যাব না। তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না, একই বাঁধনে বাঁধা দুজনে, ছেড়ে যাব না। তুমি বৃষ্টির মেঘ, আমি রংধনু, তুমি গন্ধের ফুল, আমি তার রেণু। তুমি বৃষ্টির মেঘ, আমি রংধনু, তুমি গন্ধের ফুল, আমি তার রেণু। তোমার ছায়া আমি, আমার ছায়া তুমি, একই সাথে চলি, আমার আশা তুমি। তোমার ভাষায় আমি একই কথা বলি, বীর চোখ আমি তার তারা, তুমি ঝরনার সুর, আমি তার ধারা। বন্ধুরা, গানের রেশ ধরেই শেষ করব প্রাণের আয়োজন দর্পণ। আশা করছি পুরো আয়োজন আপনাদের অনেক ভালো লেগেছে। শেষ কথায় জানিয়ে যায়, আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন সাবিহা আফরিন, উপস্থাপনায় আমি আহসান হাবিব বাপ্পি, প্রযোজনা সহযোগিতায় ছিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম, আর দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহফুজুল ইসলাম।